গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে প্রণাম করেছে দান দেখে বলে সবাধারে কোন গুণের গুণী হলে ভক্ত পূজা পেতে পারে। তাহলে সর্বশ্রেষ্ঠ ভক্ত কখন হয় একটা কথা জানবার বিষয়, ভগবানের কাছে ভক্ত শ্রেষ্ঠ সেটা ভগবান নিজ মুখেই বলে। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের দড়ি, যেদিকে ঘোরায় সেই দিক ঘুরি, ভক্ত আমারে খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি উপবাসী যাই। একটা কথা মনে রাখার বিষয়, ভগবান ভক্তকে শ্রেষ্ঠ করেছে, তাই বলে যে ভক্তের উপরে এই ভগবানের উপরে ভক্ত এটা কিন্তু নয়। এটা প্রথমে মাথায় রাখা দরকার। ভক্ত শ্রেষ্ঠ হয় কার দ্বারা? একমাত্র ভগবানেরই দ্বারা। ভগবান যদি কার প্রতি সন্তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট হলে সেই ভক্ত শ্রেষ্ঠ হয় মহিতলে। অতএব ভগবানের উপরে জগতে আর কেউ নাই। কিন্তু ভগবান নিজে ভক্তকে বড় করতে নিজে মুখে বলেছে, সবাই তো আমারে বড় বলিস, আমি মনে করি আমার উপরে ভক্ত ছাড়া আর কেউ নাই। এর মানে কি? ভগবান তোমাকে দিয়েছে সম্মান, তোমার উচিত সম্পূর্ণভাবে ভগবানের তেয়ারা। আমরা মনে করি তাই হরিচাঁদ ঠাকুর কইছে ভক্ত বড়, এখন আর হরিচাঁদের খবর নাই আমি সবার উপরের মাল, তাই হয়? আরে সে বলেছে বড় তোমারে, তোমার উচিত বড় করা তার। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে অন্তরে করি ধারণা, কোন অবস্থাতে গেলে ভগবান তখন ভক্তকে নেয় কোলে যে তোর উপরে কেউ নাই। অন্তরে করো ধারণা, পঞ্চপ্রেমের সামার্থ্যরতি একমাত্র কান্তা প্রেমে কারো হলে বসতি, তবেই সেই ভক্ত সর্বশ্রেষ্ঠতম। সেই ভক্ত হলে তখন ভগবান তারে ন্যায় কোলে তুলে, তার মতো ভক্ত জগতে আর কেউ হয় না। তাহলে পঞ্চপ্রেম হয়, দাঁড়িয়ে বলি সমর্থ হয়। শেষ প্রেমের স্তর যারে কান্তা প্রেম কয়, এই কান্তা প্রেমে বসতি আমি বলি সবার সম্প্রতি। সেই স্তরে গেলে সেখানে বলেছে তাই গুণাধিক্য সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর সারি রসে। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রস কয়, সর্বশ্রেষ্ঠ মধুর রস। গুণ যত বাড়ে তার তত ক্রিয়া তত বাড়ে, গুণ যত বাড়বে তত তার ভালোবাসা বাড়বে। গুণ নাই তো কিছু নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই মেঘের একটা গুণ শুধু শব্দ। দাঁড়িয়ে বলি সমাস্থান মিথ্যা নয় বচন, স্পর্শ শব্দ স্পর্শ দুটো গুণ আমরা বায়ুর মধ্যে পাই। বায়ু থেকে অগ্নি আসে, দাঁড়িয়ে বলি সবার পাশে অগ্নির মধ্যে তিনটে গুণ যাহা আমরা পাই, শব্দ স্পর্শ রূপ। তার শব্দ আছে, রূপ আছে এবং স্পর্শ আছে। আগুন, আগুন থেকে উৎপত্তি জল, জলের কয়টা গুণ? চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ আর রস, চারটে গুণ পাই। সর্বোপরি মাটি, তার উপরে নাই, একমাত্র মাটিতে পঞ্চগুণ বর্তায়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই জন্য যার সঙ্গে মানুষের সম্বন্ধ মাটির উপরে শ্রেষ্ঠ, কিন্তু আর কিছু নাই। এই জন্য যার মধ্যে যত গুণ বর্তাবে ভালোবাসা তত তার মধ্যে বর্তাবে। তাহলে অশ্বিনী গোসাই এত একান্ত আপন কেন? কেন তার চরণ গুরু সাদ মস্তকে করল স্মরণ, অন্তরে করো অনুধাবন। সেই সামার্থ্যরতি ভক্ত ছিল আমার অশ্বিনী গোসাই একজন। তার গুণ এত, নিজের জীবনের জন্য কিছু চান নাই। ভালোবাসা কি আর সহজে হয়? তুমি যারে ভালোবাসবা একটা কথা মনে রাখবা, শুধু যদি তার কাছে চাবা কত সময় ভালোবাসা টিকায় রাখবা। আজকে আমার 10,000 দিও, প্রথম দিন দিল, পরের দিন আবার কইয়া আজকে 15,000 দরকার দিল চাইলিয়া, পরের দিন আবার বললে 20,000 দিল, পরের দিন বললে 30,000 দিল। সাথী সাথী নিজেরও তো গিন্না ঠেয়া দরকার, যার কত চাবো আমি, তাই কি না? তাহলে ভক্ত যখন একান্ত আপন হয় তার কাছে কিছু চায় না, সে জানে তাই তিনি মালিক, আমি ভক্ত। আমার পিতা যদি ভালো থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, আমি তাতে ভালো থাকবো, দুঃখ নাই, কষ্ট যন্ত্রণা হোক সহ্য করব, আমার জন্য আমার পিতা খাটুক এটা আমি চাইবো না। এই জন্য শ্রী বসে গান লিখেছিলেন প্রাণমতি সুখসারী পহিল সর্বরি শ্রী হরি মঙ্গল গাও গাই। উনি কখনো বলেন নাই তুমি নিজের জন্য কিছু চাও। সকালবেলা উঠিয়ে দাঁড়িয়ে বলি সভা তটে প্রাণমতি সুখসারী, প্রাণ আর মতি সুখসারী পাখির মতো তুমি শ্রীহরির কাছে বলো, হে ঠাকুর তুমি ভালো থাকো, তুমি যদি ভালো থাকো আমি ভালো থাকবো, আমি তোমার কাছে কিছু চাই না, আমার চাওয়ার কিছু
নাই। সেই জন্য ভক্ত একবার পাকা হলে বসে শোনেন জ্ঞানী দলে, আর ভগবানের কাছে কিছু চাই না, সে বিশ্ব তলে সেই একটা কথাই বলে, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এই কথা যখন ভক্তের মুখে প্রকাশ হয়, ভগবান তখন এসে কোলে নিয়ে বলে, তোর মতো ভক্তই আমি চাই, নিজের জীবনের জন্য যে কিছু চাই নাই। বিচরণ পাগল যখন গু নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো, আর গুরু সান্তাকে পিছনে পিছনে ঘুরতো, পিছনে পিছনে ঘুরে বেড়াতো। বিচরণ গুড় দাওয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গুড় দাওয়া। ওরা কান্দি বারুণীর মেলার পরে যত মানুষ হাগিয়ে যেত, বিচরণ পাগল দুই হাগিয়ে পরিষ্কার করত। এত সহজে কি তার কাছে পাওয়া যায়? পায়খানা পরিষ্কার করতো, গুরু সান্তার পাশ দিয়ে ঘুরে বেড়াতো। বিচরণ বলতো, তাই? হ্যাঁ বাবা, এই গুরগন্ধ তুমি পিছনে আসো কেন? কয়ে সাকা সব তুই কিসের গুরগন্ধ? ও গন্ধ টন্ধ নাই। বিচরণ রে, তোর প্রেম আর ভক্তি আর তোর সৎ চরিত্রের গুণের দ্বারাই পায়খানার গন্ধ দূর হয়ে গেছে, তোর প্রেম ভক্তি ভালোবাসা। এই জন্য অন্তরে করি ধারণা, একবার ওই স্তরে মানুষ পৌঁছায় গেলে তখন তার ভালোবাসা শিহরি নাই তুলে তারে আর দূরে রাখে না, একান্ত আপন করে তখন তার কাছে টেনে নেয়, তুই আমার কাছে আয়। ভালোবাসবে না কেন? আমার গোসার জীবনী যদি জানা যায়, চলে যাচ্ছে শেষ মুহূর্ত, এত সহজে ভক্ত হতে যায়? খালি খালি লাগছে নাকি? হরি দাস খুঁজে পেলাম না তিলকে, হরি তো দাস খুঁজে পেলাম না তিলকে। হরিদাস পরিচয় দেওয়া মিছে লোকে ভুল বলে, এ খালি ভুল কথা কয়, দাস কিনা তাই তো বুঝে পেলাম না। তুমি সকালবেলা প্রণাম করি, যখন শ্রীহরি মন্দিরে প্রণাম করো, তুমি দাস সাজো না তারে দাস সাজাও? একটা কথার জবাব দাও তো। ওটা ব্যবসাটা যেন ভালো হয়, তার মানে কি হলো? এবার তুমি আমার দাসত্ব করো, ব্যবসা যেন ভালো হয়। তাহলে তুমি তার দাস সাজলে না, তারে দাসত্ব করাইলে। তুমি তারে দাসত্ব করাইলে যে আমার ব্যবসা যেন ভালো হয়, তাতে যদি তোমার গাধার মতো খাটনি খাটতে হয়, শ্রীহরি তুমি খাটো, কিন্তু আমারে তুমি ব্যবসা ভালো করো, মানে তুমি আমার দাস হও। আর তুমি যদি নিজে দাস হতে, তাহলে প্রণাম দিয়ে তুমি বলতে, তুমি যে মন্দিরে আছো ভালো আছো, তুমি চুপ করে থাকো, আমি ভিক্ষা করি বা গাছতলায় থাকি, তোমার দেখতে হবে না, তুমি ভালো থাকো, আমি এইটুকু। তাহলে তুমি দাস হলে। আর তুমি যদি তার কাছে কিছু চাও, তার দাসত্ব তুমি করাইলে। এই জন্য শ্রী গোসাই লিখেছে, আমি মনে ভাবি কাঙাল হব। আছে না? আমরা তো খালি কইছে দাও দাও দাও, আর উনি কি কইছে? দাও। আমি মনে গাবো নাকি? এসো কি কোস গাই, মনে পড়ছে গাই। সবার চাওয়া তার চাওয়া আলাদা না। আমি মনে ভাবি কাঙাল হব। তুমি চাও মনে ভাবি কাঙাল হব? কেডা কেডা চাও? আত্মনবী কেডা চাও যে কাঙাল হব? ওরে বলিস না, আমার একটু দেখলো না রে, কোনোদিন একটু চাইলে না তো। সেই গো কাঙাল হতে চাইলো কেন? আমার জন্য যেন তোমার কোনোভাবে কষ্ট না হয়। যতটুকু আছে এই দিতেও যদি তোমার কষ্ট হয়, আমি তোমার কাছে আর কিছু চাই না। আমি মনে ভাবি কাঙাল বেহাল সাজিব, সেরা কান্তা করিয়া ধারো, আমি গাছতলায় রব। মনে ভাবি বেহাল সাজিব,
সাজিব সেরা কান্তা করিয়া ভাব গাছতলায় রব মনে ভাবি দেহার সাজিব মনে গাছতলায় রব
লোভমোহ পুত্র 6 জন ওরে কাতর বাক্যে করে
যাব সবা মাঝে আমি সরকার মনোহর বিপক্ষেতে হরিবর শুনেছেন নারী নর হরে দাঁড়াইয়া বলি আমি ধর্ম সমাস্থান হরিচাঁদ গুরুচাঁদ আমরা জানি সর্বজন শ্রী গুরুচাঁদের অবদান আছে মানবের কল্যাণে গুরুচাঁদ আমার কি দিয়ে গেছে এমন কোন ডিপার্টমেন্ট নাই গুরুচাঁদের নাই অবদান অনবরত করেছে যিনি মানবের কল্যাণ সামাজিক অর্থনৈতিক কি রাজনৈতিক সমস্ত দিকে গুরুচাঁদ আমার নিরিখ রেখেছিল ঠিক কোন অবস্থাতে গেলে গো এই জাতি মেরুদণ্ড সোজা করে রবে আজকে যতটুকু যা পেয়েছে জাতি আমার তারই অবদান রবে আজকে এমএলএ এমপি আইএস আইপিএস এমবিবিএস এমডি জানি কত ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জাপান নমশূদ্র মান এরা সবাই যে যেখানে গো যে যে ডিপার্টমেন্টে চাকরি করে রে ভাই সবার মূলে গুরুচাঁদের অবদান সবার জানা চাই 1906 সালের আগে এই যে অনুন্নত জাতি উৎসবাদী ব্রাহ্মণের দ্বারা এদের হয়েছিল বড় ক্ষতি সেই ক্ষতি পূর্ণ করিতে এলো আমার দয়াল গুরুচাঁদ মানবের ফুটিয়েছিলেন কুসুমের বাগান তার অবদান কহিতে গেলে ইহা কবু নাহি শেষ হয় আমি আংশিক আকারে কিছু কথা বলে যাই সবাই আমরা যারা নমশূদ্র মানুষ শিডিউল কাস্ট জানা পূর্ববঙ্গে আমাদের মূল কাজ ছিল কি জানো শুনে দেখবা বাড়িতে যদি কোনো বুড়ো বুড়ো মানুষ থাকে 100 বছর কি 80 বছর কি 90 বছরের বয়স যারা আছে এই যে সব লোকের কাছে শুনে দেখবা যে তোমাদের প্রধান কাজ কি ছিল পূর্ববঙ্গে একটা কাজ ছিল সেটা হচ্ছে এক ফসলে ধান হতো আষাঢ়ে ধান ওই আষাঢ়ে ধানটা হাড়ির উপরে বসে বসে কাটতো মুখ সমান জলে গলা সমান জলে দুই মানুষ সমান জলে নামিয়ে হাড়ির উপরে বসে কাটতো কে ঠিক না গোড়াই আর তখন যে কি একটা আরামে গান গাতো জানো সে গান যদি জানো বন্ধু মোগে বাড়ি যাইও শালি ধানের চিরা দেব কষ্টে দেব পিদানে ওরে মোগে বাড়ি যাইও এই গাতো আর কলসের পরে বসে গান কাটতাম ধান কাটা শেষ এবার পুঁটি মাছ মারা জাল কনে কই মাছ মারা জাল কনে বসি কনে এই নিয়ে মাছ ধরতে যাবে এদের প্রধান কাজ ছিল ছেলেটা একটু বড় হলে যাতে জমির আল কাটতে পারে কোদাল দিয়ে তাহলে ছেলে কিসের এই হচ্ছে এদের প্রধান কাজ বেশি দিনের কথা না 1906 সালের আগে একমাত্র গুরুচাঁদ ঠাকুর মহেশ ব্যাপারীকে বলছি মহেশ
কি দেহিস কি দেহিস কি বাবা কই যে এই যে জাইয়াগিরি করবে এই মাছ ধরিয়া সলমেয়ে মানুষ করবে কি করবে না কি করে খাবে আমার বাবা তো আমার দায়িত্ব দিয়ে গেছে যাতে কি করব মাঝে কাজ কর কি বাবা কয়েকশো পানসি নৌকা বানা কয়েক হাজার পানসি নৌকা বানা তক্তা ভরায় যত টাকা লাগে আমি দেব ওরা কান্দে বারুনি মেলায় যত টাকা পড়ে সব টাকা ধরা আছে দেখ টাকা বের কর পানসি নৌকা বানা চারটে পাঁচটে করে এক এক গ্রামে পানসি নৌকা দিতে হবে 10 জন 12 জন করে একটা টিম বানাই দেবে মূলধন যত টাকা লাগবে আমি দেব খরিদ করবে মাল কিনবে ব্যবসা করবে সালান আমার খুশি আমার নৌকা আমার ওদের মাথার উপরে আমার বাবা থাকবে একদিন এই জাত মূল শিখরে যাবে তাড়াতাড়ি মহেশ পানসি নৌকা বানা একে ব্যবসা শুরু করবে মনে রাখিস বাণিজ্য ছাড়া মানুষ বড় হতে পারে নিজে হাতে ধরে ব্যবসা শিখে নিজে গুরুচাঁদ ঠাকুর বলছে দেখ দুটো কথা মেনে চলবে সত্য কথা বলবি আর কাউরি কোনোদিন ওজনে কম দিবি তাহলে তবে মাথার উপর আমার বাবা থাকবে নিজের গাঠির টাকা দিয়ে নিজের বাইরে তাই উপকার করে না এখন আর নিজের সর্বস্ব বিলাই দিচ্ছিল খালি এদের মানুষ করবার জন্য দুঃখের বিষয় কি জানো এই জাতি এখন সেই গুরু সঙ্গে পাইছে কে আসে সে নেই তোমাকে গ্রামে দেখবা ভালো মাস্টারি চাকরি ভালো হাই স্কুলটা স্কুলে মাস্টার টাস্টার হয়ে গেছে তার ঘরে যে দেখবা হরি গুরু সঙ্গে কোন ছবি নাই সত্যি কথা কিনা যাই দেখবা 1906 সালের আগে এরা ইতিহাস জানে না তো আকাঠা জানতো ইতিহাস যদি জানতো তাহলে এদের মানতো আম্বেদকর সাহেব জন্ম নিয়েছেন তার ডেট অফ বার্থ 1891 গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846 গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ তার ডেট অফ বার্থ 1867 আম্বেদকরের থেকেও 25-26 বছরের বড় শশীভূষণ ঠাকুর প্রথম নমশূদ্র সমাজের প্রথম যার চাকরি হয় 1906 সালের আগে প্রথম যার চাকরি সে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি হয়নি এবং সেই দিন থেকে যেদিন চাকরি হলো সেদিন থেকে নমশূদ্ররা চাকরি পাওয়া শুরু তার আগে কারো চাকরি হতো না লড়াই করেছিল কে গুরুচাঁদ ঠাকুর শশীভূষণ ঠাকুর আজকে আপনার ছেলে চাকরি করে কিন্তু সে গুরুচাঁদকে মান্যতা দিতে জানে না হরি গুরুচাঁদের অবদান ভুলে গেলে সেই যুগল টু জিরো তার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না দেখো যে যে কাজটা যে কাজটা যে একটু স্টান করেছে সেই জাতির জন্য যারা কাজ করেছে তারা তারা মাথায় করে নিয়ে না সত্যি কথা কি না অনন্য কাজটার দিকে তাকায় দেখা তাদের মধ্যে যিনি মনীষী যিনি যোগী দেখা যায় তারা তারে মাথায় করে নিয়ে আছে আরে এই মানুষটার জন্য আমার জাতটা উঠে গেছে আর আজকে এই জাতের জন্য যে হরি গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনের সর্বস্ব দিয়েছে কিন্তু এই জাতি তারে এর থেকে দুঃখের কিছু আর হতে পারে বলে মনে হয় চন্ডালগালি তো দূরের কথা তো সবাই জানে 1911 সালে চন্ডালগালি বছর আর কিছু আকাঠা বইরে গিয়ে আছে এই নম্বর মধ্যে নমশূদ্র লাগবে ঠিক গুরুচাঁদ ঠাকুরের মানে নমশূদ্র লাগবে সাবকাস্ট নমশূদ্র টাইটেলটা পেলে কোথায় বাসাদন যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো ওটা লেখলা কোন জায়গায় তাই যে খাতায় যে লিখতে যাও সেই সময়টা কাকা পাওয়া তো দরকার সেটা কার জন্য পেয়েছি তাহলে গুরুচাঁদ ঠাকুরের জন্য আরে ভগবান না হলেও ওই টাইটেলটার জন্য তো একটা প্রণাম ভিডিও দিবি নাকি কি বাবা তাই কি না
খালি জাগতিক দিক তো না, উনি যে ভগবান, উনি যে ঐশী শক্তির পূর্ণ মালিক ছিলেন, মর্মে মর্মে তার উপলব্ধি করে। এমন কিছু নাই যে গুরুচাঁদ ঠাকুর করতে পারে না। মরা মানুষ তো দূরের কথা, ও তো তার ভক্তরা বাঁচাচ্ছে, খালি আদেশ দিয়েছে যা ওইটা নিয়ে উঠোই দিকে যাবে। বিচরণ পাগল যে কত মরা বাঁচাচ্ছে তার কোনো ঠিক নেই। পাগলের একটা ঘটনা শুনব। পাগলের একটা শিষ্য ছেলে ছিল বিচরণ পাগল। উনি তো গুরুচাঁদ ছাড়া কিছু জানতো না। বিচরণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আমলের পাগল। বিচরণ পাগল এসে বললো কি, আমার করে টাকা দরকার, টাকা দিবি? টাকা দিত তো দরকার আছে। পাগল যে কাছ থেকে টাকা নিয়ে, টাকা নিয়ে বাড়ি চলে গেল। এটা তারিখ দিল যে এই তারিখের মধ্যে তো টাকা আমি দিয়ে যাব, কিন্তু একটু সমস্যা হলে দেরি অতি পার। ওই ডেটটা পার হয়ে গেল, আর যার টাকা নেছে এই যে কি গালাগালি করতেছে, ও শালার পাগল গাবি চিনি মারিয়ে খাওয়া সাধু সব আমার জানা আছে, সেটা হাবি চাবি আরম্ভ করেছে। তাল তলা তাও থাকা যায় না। এক ওই শালার টাকা দিয়ে এসে যায়, হাতে টাকার মোছা নিয়ে এসে যে টাকাও দিয়েছিল সেই টাকা ওরে দিয়ে বলছে, এই সবাইকে সমান ভাবে গালাগালি করতে হয় না, তুমি জানো না? আমার নয় দুটো দিন লস হয়েছে, তুই আমার বাপ দাতা 14 পুরুষ উদ্ধার করে দিলি। তুই তো সাধুর ক্ষমতা জানিস রে, সাধু মানুষ যে মুখ দিয়ে কইছিস, এই যে সব কথা টথা কইছিস, তোর তোর কথা হবে না। আমি বাড়িতে পাঁচ ছাড়াই দেবো, তোর কথা বন্ধ হয়ে যাবে, আর এই মুখে তোর কথা বাড়বে না। সাধুরে বাজে কথা বলার তার পরিমাণ পরিমাপ তুই তো জানিস না, তুই তো সাধু মানিস না। এমন সময় এমন একটা দেখছিস, মানে কি বলবো বাবা, কেবল যা তোর আর মুখে কথা বেরোবে। বাড়ির থেকে বেরোয় গেল, কথা বলবো। আর সাধু, যে কোনো সাধুকে যে তুমি বাজে কথা কবা, হিসাব করে কবা, সত্যি কি সে তাই কি তাই না, এটাকে বিবেচনা করো। পাগল বলে গেল, কোন সাধুরে বাজে কথা করিস না, পয়সা নিয়েছিলাম দিতে আসছিলাম, কিন্তু তুই আমার বাপ দাতারে যেভাবে উদ্ধার করলি, তোর আর ওই মুখ দিয়ে বেরোবে না, বন্ধ হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস হয়ে যায়, আর কথা বেরোয়। কিন্তু ওই বাড়ির মা পাগলকে খুব ভালোবাসত। ওই মা বাড়ি বসে প্রতিজ্ঞা করলো, আমার স্বামী যদি ভালো না হয় আমি সুইসাইড করব। পাগল তোর পরে বাদ থাকলো। তাল তলাতে খবর পাইছে, ওই শালার বাড়ি যাচ্ছি হবে, নইলে আমার মা মরে যাবে রে। তো সহজ মনে করো না, বিনা তালে খবর ভোর লাগে না, একটু আগে তালে তাল তলাতে দৌড়ে যাচ্ছে। আমা এটা তুই মরবি কেন? এ খুঁটি যদি মজবুত না থাকে, ওই শালারে সোজা বানান দাও। আরে ওর বাক্য তো বাইরবে, কিন্তু খুঁটি যদি মজবুত না থাকে, ওই শালারে সোজা বানান যায়। কই যে ওয়া জানি না, ওরে নিয়ে আর আমি পাচ্ছি না, এই সংসার কিভাবে চলবে, ও তো কথা কথা বলে। ঠিক আছে, এই দিগা আরে ডাক দিছে, এই আজকে তোর বাড়িতে সাধু সেবক, তুই মনে মনে কারে কারে নিমন্ত্রণ দিবি, দে মনে মনে এখানে বয় বসে মনে মনে তুই চিন্তা কর যে তোর বাড়ি আজকে সাধু সেবা হবে, কোন কোন সাধু তোর বাড়ি আসলে তোর মনে আনন্দ লাগে, কে কে খাইলে তোর মনে ভালো লাগে, তুই এখানে বসে মনে মনে ভাবতো। আর মারে বল 2 কেজি চাল জাল দিতে, আর তুই মনে মনে ভাব কে কে আসলে তোর ভালো লাগে। ও মনে মনে নিমন্ত্রণ দিয়েছে, জায়গায় বসে। বিকাল 4টা বেজে গেছে, মা ভাত বাড়িছে, বলছে মা ভাত ভাত থালায় ভাত বেড়ে দিয়েছে। সেই কয়েকজন মানুষ এসে বলছে, বসে খাচ্ছে। এখন পাগল বলতেছে, হ্যাঁ
সেই দেখবি যে তুই যে কয়জনে মনে মনে নিমন্ত্রণ দিছিলি সেই কয়জন আইছে ও দেখে যে যে কয়জন মনে মনে নিমন্ত্রণ দিয়েছিলাম সেই কয়জন মানুষ এসে আসনে বসে ভাত খাচ্ছে ওইখান থেকে গিয়ে পাগলের জড়া ধরে পড়লো কথা তো বেরোয় না আমার ভুল হয়ে গেছে বলে তুই তো সাধুর ক্ষমতা জানিস না তুই তো সাধু বিশ্বাস করতি না তোর এখন বিশ্বাস হয় এত খালি কাঁদবে আর তো আর কিছু নাই পাগল বললো যা আজকের থেকে কথা আবার বেরোবে না তবে জীবনে আর সাধু নিন্দা করিস না সেই দিন থেকে বাক্য ফিরে পেয়ে আমার হরিগুরু চাঁদের ভক্তের যদি এই পাওয়ার থাকে তাহলে আমার গুরু চাঁদের পাওয়ার কানা কথা কইও কৃষ্ণ একাধারে তার জাগতিক কল্যাণ একাধারে তার আধ্যাত্ম চতুর্দিকে তিনি যুক্ত ছিলেন এই জন্য তার অবদান আমরা বলিতে না পারি একবার হরিগুরু চাঁদে প্রেমানন্দে বলো হরি হরি সভায় আর কহিব না বেশি এবার সে আসিয়া কিছু কথা বলবে সবাই এরপরে দেখিও সে কোন কথা বলে কোন ভাবধারা সে উঠাইয়া তোলে আমি আমার মতো প্রথম ছেড়ে দিয়ে যাই আরো সময় গান হবে ধর্মসভার গায়ে চুপ করে সকলের বসে থাকা চাই এরপরে গণপতি সভাতে আসবে তাহারও ভাবের কথা কহিয়া কহিবে আমার মতো প্রথমবারে ভাব শান্ত হলো একবার হরিগুরু চাঁদ প্রেমানন্দে